আজকে আমরা চলেছি আরাকু ভ্যালি এবং বোরা কেভের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক, তাহলে গল্পটা শুরু হোক। বন্ধুরা, তোমরা আমাদের সাথে সকালে বেরিয়েছো, এখন কোথায় বুঝতেই পারছো ডেসক্রিপশানটা পড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছো, অন্ধ্রপ্রদেশের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা জায়গা হলো আরাকু ভ্যালি, এবং আমাদের ডেস্টিনেশনও আজকে আরাকু ভ্যালি, এবং প্রথমে আমরা চলেছি এখন বোরা কেভের উদ্দেশ্যে। তো প্রথমেই বলে রাখি, এখন যেমন তোমরা দেখছো পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে আমরা বেশ মজা করতে করতে মোটরসাইকেলটা চালাচ্ছি, বেশ থ্রিলিং একটা ব্যাপার। কিন্তু এই যে একটা মেন যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটা আসার আগে আমরা 1 ঘন্টা নাগাদ রীতিমতন যুদ্ধ করেছি মেন সিটিটা থেকে বেরোতে। কারণ 7টা নাগাদ আমরা মোটামুটি রওনা দিয়েছি, ভেবেছিলাম যে সেরকম কোনো ট্রাফিক পাবো না, আর রাস্তাতেই কোথাও না কোথাও আমরা ব্রেকফাস্টও সেরে ফেলবো। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন থেকে চালানো শুরু করেছি রাস্তায় একদম মারাত্মক ভিড়। সবাই মোটামুটি ভোর 4টে-5টা নাগাদ থেকে পুজোর জন্য লম্বা লাইন দিয়েছিল। তো এখানে আমরা বুঝতে পারলাম যে সকাল সকাল সবাই যার যার কাজের মতন বেরিয়ে পড়ে, এবং আমাদের ব্রেকফাস্টের জায়গাটা যেরকম ভেবেছিলাম সেরকম তো কোনো দোকান, বড় রেস্টুরেন্ট বা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কিছু পাইনি। তো আমরা একটা রোড সাইড একটা ইডলি ধোসার দোকান দেখে খেয়ে নিয়েছিলাম। তো সেইভাবেই আমরা এখন বেরিয়েছি। 1 ঘন্টার পর থেকে আমরা ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের জন্য। এখন যে সুন্দর সুন্দর তোমরা ভিউগুলো দেখতে পাচ্ছ, সেগুলো মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা চালানোর পর থেকেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ মেইন আরাকুর যে রোডটা তোমরা দেখছো, সেটা কিন্তু বেশ খানিকক্ষণ রাইড করার পরেই তোমরা দেখতে পাবে। এবং এই যে রাস্তাটা তোমরা সামনে দেখছো, আস্তে আস্তে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া শুরু করেছি। সেরমভাবেই মেইন পাহাড়ে এখনও উঠিনি, আস্তে আস্তে মোটামুটি একটা সামনেই যে পাহাড়টা দেখছো সেখানেই আমরা যাচ্ছি। তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো রাস্তাটা। রাস্তার মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দূর থেকে কিন্তু বেশ বেশ মানে প্রতিটা বাঁকেই ব্লাইন্ড স্পট রয়েছে। তাই তোমাদের এইখানে বেশ ভালোভাবে নজর দিয়ে গাড়ি চালানো বা বাইক চালাতে হবে, যেভাবেই তোমরা আসো বাই রোডে। কারণ এখানে রীতিমতন এই যে টার্নগুলো আমি নিচ্ছি, এইখানে একটুখানি বেগ পেতে হচ্ছে, কারণ এই প্রথম আমি হিল রাইড করছি। তো প্রতিটা বাঁকে বেশি তুমি হর্নও দিতে পারবে না, কিন্তু ব্লাইন্ড স্পটগুলোতে অবশ্যই হালকা করে একটা হর্ন কিন্তু মনে করে নিশ্চয়ই দেবে। কারণ পাহাড়ের নিয়ম অনুযায়ী যারা উঠছে তাদেরকে আগে কিন্তু উঠতে দিতে হবে, যারা নামছে তারা তাও সেইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে গাড়িটাকে। এই যে ন্যারো বাঁকগুলো দেখছো, বেশ ভালোভাবে তোমাদের কনসেন্ট্রেশন দিয়ে চালাতে হবে। আর যেটা আমি এখানে লক্ষ্য করছি, বেশ কী বলবো, ফাস্ট গতিবেগে কিন্তু এখানে ওভারটেক হয়, ইনক্লুডিং এইরকম হেয়ারপিন বেন্ডে। তাই সেইগুলো তোমরা বন্ধুরা মাথায় রেখে কিন্তু অবশ্যই গাড়ি চালাবে।
জীবনের প্রথম পাহাড় রাইডটা যদিও সবার যেমন থাকে দার্জিলিং বা নর্থ বেঙ্গলের একটা করার, কিন্তু আমার সেটা হয়নি। আমার মনে হয় একটু পুরো অন্য ধরনের আমার পাহাড় রাইডটা শুরু হলো। সেটা কেউ ভাবতেও পারবে না যে আমি সাউথ ইন্ডিয়া দিয়ে পাহাড় রাইড শুরু করব। আর সবারই হয়তো মনে হবে যে আরাকু ভ্যালি আর কি এমন পাহাড়, কেউ মানে অতটা আন্দাজ নাও করতে পারেন আপনারা। কিন্তু যদি এখানে এই রাস্তাগুলোর যে পাহাড়ের এসেন্সটা যদি আপনারা ফিল করতে সত্যি পারেন রাস্তাগুলো দেখে, তাহলে আমি বলবো যেমন অযোধ্যা পাহাড়টা হচ্ছে আমাদের কাছে যারা রাইডাররা রয়েছে প্রথম হাতে খড়ি রাইড করার, ঠিক তেমনিভাবে এইটা বলতে পারেন একটু অফবিটভাবে একটুখানি স্ট্যান্ডার্ডটা বাড়ানোর একটা নিশ্চয়ই জায়গা। মানে আরাকু যারা রাইড করেছেন তারা ভালো করে জানেন, বন্ধুরা যারা সিনিয়র আছেন এবং আমার যারা সেম এজের জন্য বলছি বা ছোটরা, সকলেই বুঝতে পারবে যে আমি কি বোঝার চেষ্টা করছি। যে আমার মনে হয় যে এটা আমাকে খুব বুস্ট করবে যদি ফিউচারে আমি নর্থ বেঙ্গল রাইড করি, তখন আমাকে এটা বেশ হেল্প করবে। চলে এসেছি আমরা গালিকোন্ডা ভিউ পয়েন্টে। বন্ধুরা এইখানে আমরা ছোটোখাটো লাঞ্চ করে ফেললাম, কারণ সেরমভাবে আমরা রাস্তায় কোনো লাঞ্চ করিনি। তো এখানে কাবাবগুলো যেটা দেখছেন ব্যাম্বু কাবাব বলে এগুলোকে, আপনারা আসলে অবশ্যই এখানে ট্রাই করবেন। তো এখানেই আমরা লাঞ্চ করে আমরা চলেছি সামনে, আরও কফি প্ল্যান্টেশন পড়বে সেইটার উদ্দেশ্যে। ভিউ পয়েন্টটা সত্যিই অসাধারণ। এখানে সবাই গাড়ি থামিয়ে প্রচুর ছবি তুলছে, খাওয়া দাওয়াও করছে, স্ন্যাক্স এইরকম জাতীয়। আপনারাও এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এরপরে চলে এসেছি আমরা কফি প্ল্যান্টেশনের পথে। মানে দুই ধারে কফি প্ল্যান্টেশন দেখা যাচ্ছে, এর ভিতরেও যাওয়ার রাস্তা আছে। যারা এখানে কিছুক্ষণ স্টে করেন বা এই আরাকু ভ্যালিতে থেকে যান, তাদের পক্ষে এই পুরো ব্যাপারটা ঘুরে দেখার অনেকটা টাইম পাওয়া যায়। তো আমরা তো এখানে আজকে স্টে করছি না, সামনে বোরাকেবের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বোরাকেবে। এখন এই পথ ধরেই যাওয়া, এই পথ ধরেই দুদিকে যাওয়া আসার রাস্তা আপনাদের দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকুন এই পাহাড়ের রাস্তা। সামনে বোরাকেব আসছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 115 কিলোমিটার। তাই জন্য আপনাদের কিন্তু হাতে সময় নিয়ে বেরোতে হবে, কারণ মনে হতে পারে যে 115 কিলোমিটার যেতে হয়তো বেশি সময় লাগবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি হিল এরিয়া। আপনি কোনোভাবেই বেশি স্পিডে এখান দিয়ে যেতে পারবেন না, তাই জন্য আপনাকে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর সবথেকে ভালো হয় যদি এখানে আপনি একদিন স্টে করে যেতে পারেন, তাহলে বেশ ঘুরে দেখার সময়টা আপনারা পাবেন। তো আমাদের প্ল্যান এইবারে যেহেতু রোড বাই রোডে আছে, তাই জন্য এখানে আমরা বেশি সময় দিচ্ছি না। পরে অবশ্যই ভিস্তাডোম বলে যেই ট্রেনটি আছে, যেটা আরাকু ভ্যালির মধ্যে দিয়ে টানেলের মধ্যে দিয়ে যায়, সেইখান দিয়েও আমাদের একবার আসার ইচ্ছে আছে। তো তখন আমরা দুজনেই ভাবলাম যে যদি ফ্যামিলি নিয়ে আসা যায়, তখন সবার সাথে আমরা তাহলে এই ব্যাপারটা এনজয় করব ট্রেনের দিয়ে। কিন্তু এবারে আমাদের একটু টাইট শিডিউল রয়েছে বলে আমরা আর এখানে স্টে করিনি। আর তার থেকেও বড় ব্যাপার হলো এখানে লাগেজ নিয়ে আমাদেরকে উঠতে হতো যদি স্টে করতে হতো। তো সেটাও প্রথম হিল রাইডের ক্ষেত্রে একটু চাপ লাগছিল যে পারবো কিনা, হবে কিনা। উইথ পিলিয়ন ফার্স্ট টাইম রাইড করছি, তো মনে হয় না খুব একটা ভুল ডিসিশন হয়েছে। হয়তো হয়ে যেত, দেখুন মানুষ চাইলে সবই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথমবার একটু ট্রায়াল অ্যান্ড এরার মেথডে বেশি না গিয়ে সেফ সাইডে মধ্যে দিয়ে আমি মনে করেছি যে যাওয়াটা দরকার। তো এইটা একটা বিশেষ আপনাদের বলতে পারি যে যদি আপনারা বাই রোড না স্টে করে থাকেন,
তাহলে আমরাও যেটা ভেবেছি যে আমাদের কিন্তু মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদের মধ্যে থেকে আমাদের ভ্যালি থেকে ব্যাক করতে হবে। অবশেষে চলে এসেছি আমরা বোরা কেভস। বোরা কেভস হলো ভারতের পূর্ব উপকূলে আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ের উপর এটা অবস্থিত। পাহাড়ের শ্রেণীগুলোর উচ্চতা 800 থেকে 1300 মিটার পর্যন্ত এবং এটি পরিবর্তিত হয়। অন্ধ্রপ্রদেশের গুহাগুলি দেশের বৃহত্তমর মধ্যে একটা, প্রায় 705 মিটার উচ্চতায়। সুস্পষ্টভাবে আকার এবং অনিয়মিত আকৃতির স্ক্যালাকটাইট এবং স্ক্যালাগমাইটের বিভিন্ন ধরনের স্থিলোতেম প্রদর্শন করে। গুহাগুলো মূলত কার্স্টিক চুনাপাথরের কাঠামো, যা 80 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং ভারতের গভীরতম গুহা হিসেবে বিবেচিত হয়। গুহাগুলোর স্থানীয় নাম হলো বোরারা গুহালু, যেখানে বোরার অর্থ হলো পেট এবং তেলেগু ভাষায় গুহালু মানে গুহা। গুহা আবিষ্কারের বিষয়ে বেশ কিছু কিংবদন্তি পাওয়া যায়, যা গুহার আশেপাশের গ্রামে বসবাসকারী আদিবাসীরা বর্ণনা করে। জনপ্রিয় কিংবদন্তি হলো যে একটি গরু গুহার উপরে চড়ে বেড়াচ্ছিল, ছাদের একটি গর্ত দিয়ে 60 মিটার নেমে গিয়েছিল। গরু খুঁজতে খুঁজতে গুহা পেরিয়ে আসে গোপাল। তিনি গুহার ভিতরে একটি পাথর খুঁজে পান, যা একটি লিঙ্গমের অনুরূপ, যা তিনি গরুকে রক্ষাকারী ভগবান শিব হিসাবে ব্যাখ্যা করেছিলেন। গ্রামের লোক যারা গল্পটি শুনেছিল তারা এটি বিশ্বাস করেছিল এবং তারপর থেকে তারা গুহার বাইরে ভগবান শিবের জন্য একটা ছোট মন্দির তৈরি করেছে। লিঙ্গের এক আভাস পেতে লোকেরা পূজার জন্য মন্দির এবং গুহায় ভিড় করে। আরেকটা গীতিমূলক কিংবদন্তি হলো যে শিবলিঙ্গটা হিন্দু দেবতার শিবের প্রতিনিধিত্ব করে। এটি গুহাগুলির গভীরে পাওয়া যায় এবং তার উপরে একটি গরুর পাথরের গঠন। অনুমান করা হয় যে এই গরুর তলটি গোস্থানী নদীর উৎস, যা এখান থেকে উৎপন্ন হয়েছে। গুহাগুলি মূলত চুনাপাথরের গঠন, তবে এর আশেপাশের অঞ্চলটি মাইকা গঠনের, যা রুবির মতো মূল্যবান পাথরের জন্য প্রত্যাশিত। গুহাগুলিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকদের দ্বারা গুহায় খনন করা হয়েছে, যা 30,000 থেকে 50,000 বছর আগের মধ্যবর্তী প্যালিওথিলিক সংস্কৃতির পাথরের হাতিয়ার আবিষ্কার করেছে, যা মানুষের বাসস্থান নিশ্চিত করে।
বোরা কেভের একদিনের ভ্রমণের জন্য গাইডেড ট্যুরগুলোর টাইদা রেলওয়ে টানেল, দামুক ভিউ পয়েন্ট, অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, পদ্মপুরম বাগান এবং আরাকু ভ্যালির মতো আকর্ষণীয় আকর্ষকগুলোকে কভার করে। যারা ভিজিটার্স তাদের সুবিধার জন্য গুহাগুলির প্রবেশ বিন্দুতে একটা তথ্য বোর্ড গুহা এবং এর আশেপাশে কিছু বিবরণ দেয়। অন্ধ্রপ্রদেশ রাজ্য পর্যটন বিভাগ কর্তৃক আয়োজিত একটা আরাকু এবং বোরা রেল কাম রোড প্যাকেজ সফর বোরা কেভ দেখতে আগ্রহী দর্শকদের জন্য এরা করেছে। গুহাগুলোর চারপাশে হাঁটার ফলে উদ্ভিদ আর প্রাণী জগতে সমৃদ্ধ পাহাড়ি এলাকার দৃশ্য দেখা যায়। অন্ধ্রপ্রদেশ রাজ্য পর্যটন বিভাগ 26টি পারদ, সোডিয়াম বাষ্প এবং হ্যালোজেন বৈদ্যুতিক বাতি স্থাপন করেছে, যা গঠনগুলির দৃশ্য প্রদান করে। আরাকু উপত্যকা বোরা কেভ থেকে প্রায় 29 কিলোমিটার দূরে অবস্থিত একটা পাহাড়ি স্টেশন। এছাড়াও গুহা পরিদর্শনের করার জন্য লোকেদের জন্য একটা পর্যটন আকর্ষণ স্থান। এখানে আসার জন্য উপযুক্ত সময় হলো নভেম্বর এবং ডিসেম্বর মাস। ভাইজ্যাক থেকে বাস বা গাড়ি ভাড়া করে যাওয়া যাবে 90 কিলোমিটার দূরের এই বোরা কেভে। তবে সবচেয়ে ভালো হয় যদি কিরণডুল প্যাসেঞ্জার ট্রেনে আরাকুতে নেমে সেখান থেকে গাড়িতে ঘুরে নিতে পারেন আপনারা বোরা কেভ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে কেভ। বোরা কেভে থাকার কোনো জায়গা নেই, বিশাখাপত্তনম বা আরাকুতে থাকতে পারে। রাজ্য পর্যটন দপ্তরের রিসর্ট বা বিভিন্ন মানের এবং বাজেটের হোটেলে থাকতে পারেন। এই সিঁড়ি দিয়ে যেতে যেতে আমরা ওপরে পৌঁছে গেলাম অবশেষে বোরা কেভের বিখ্যাত শিব মন্দির। অসাধারণ সেই মুহূর্ত, অসাধারণ সেই শিবলিঙ্গ। বোরা কেভ থেকে এখন আমরা সামনের দিকে চলেছি আরাকু ভ্যালি উদ্দেশ্যে। ভ্যালির মধ্যে দিয়েই তো যাচ্ছি সকাল থেকেই, কিন্তু এটা হচ্ছে পুরো এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন। এখানে দৃশ্য যেমন অসাধারণ, তেমনি দুই ধারে আমরা অনেক নতুন কনস্ট্রাকশন দেখতে পেয়েছি। এখানে একটু ছোট করে কফি বিরতি নিয়ে আমরা ফের রওনা দেব রিটার্ন করার উদ্দেশ্যে, অর্থাৎ আবার আমরা এই ভ্যালির রাস্তা ধরেই বোরা কেভেরকে বাঁ পাশে রেখে আমরা সোজা চলে আসব ভাইজ্যাক সিটির উদ্দেশ্যে। কিন্তু সামনে এখন অনেকটা পথ পাড়ি দেওয়া এবং মাঝে মাঝেই দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা মেঘলা করে আসছে। এটাই একটা চাপ লাগছে যে বৃষ্টি যেন না হয়। শুনেছি এখানে যখন তখন বৃষ্টি হয়। 4 ঘন্টা বাদে আমি এখন আপনাদের সামনে এসে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন রাত্রি হয়ে গেছে। তো আপনাদের মনে হতেই পারে ব্যাপারটা কি হলো। ব্যাপারটা আর কিছুই নয়, রুদ্ধশ্বাস একটা অভিজ্ঞতা হলো, যা ভাষায় এখন ঠিক প্রকাশ করতে পারছি না, কারণ বিশ্বাসই হচ্ছে না যে সুস্থ শরীরে আমরা দুজনে আবার এই সিটির মধ্যে ঢুকে গেছি। বিশ্বাস করুন, যা একটা অভিজ্ঞতা হলো, অনবদ্য অভিজ্ঞতা। মানে আপনাদেরকে যখনই বলছিলাম মেঘলা মেঘলা হচ্ছে, তার কিছুক্ষণ পর থেকেই হালকা হালকা মেঘ ঢুকে পুরো সামনেটা অন্ধকার করে দিল। মানে রীতিমতন দেখতে পাচ্ছিলাম না। তার মধ্যে দিয়েও চালাচ্ছিলাম। আস্তে আস্তে হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করলো। তারপরে মনে হলো রেনকোটের উপরটা অন্তত পরে নিই। সেটা পরতে না পরতেই কিছুক্ষণ বাঁক নিতে কয়েকটা বাঁক নিয়েছি, তার মধ্যেই মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে চালাবো কি, চালানোর কোনো মানে আমি দেখতেই পাচ্ছি না। পিছনে বন্ধু আমাকে গাইড করে যাচ্ছে, এভাবে যা ওভাবে যা। মানে যেতে আসতে যেই সময়টা আমরা লেগেছে, মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি সিটিতে ঢুকে গেছি। মাথাটা ঠিক কাজ করছে না। আর ওই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে কিছুটা তো নিচের পোর্শন ভিজেই গেছিলো পায়ের প্যান্ট পরতে পরতে।
কোনো রকম ভিজিবিলিটি ছিল না। ফগ ল্যাম্প জ্বালিয়েছি, কিন্তু যেভাবে সবাই বিশাল হাই স্পিডে গাড়িগুলো যাচ্ছে, কোনো দিশাহারা লাগছিল। ঠিক এখনও আমার ঠিক কী বলবো, গুজবাম্পস দিচ্ছে যে আমি পৌঁছে গেছি, ঠিক বিশ্বাস হচ্ছে না। আজকের এই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার পরে লিটারেলি এখন রেস্টের দরকার। আপনারা আমাদের সাথে থাকুন, নেক্সট ব্লগের অপেক্ষা করুন। আমরা আবার খুব শিগগিরই নতুন এপিসোড নিয়ে আসব। ততক্ষণ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ, টাটা।